ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নমস্কার, দেখছেন চা আড্ডার খবর। আমি কিশলয়। বিনীত বাবু কেমন আছেন? কালকে আপনাকে শিরদাঁড়া উপহার দিলেন ডাক্তাররা, সেই শিরদাঁড়া ঠিকঠাক কাজ করছে তো প্রশ্ন করছেন ডাক্তাররা। রাত্রে ঘুম হয়েছিল তো? যদি কোনো সমস্যা হয় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও ডাক্তাররা বলছেন। ডাক্তাররা যে শিরদাঁড়া দিলেন আপনাকে গতকাল উপহার, মিস্টার বিনীত গোয়েল, আপনার টেবিলে সেই শিরদাঁড়া রাখা ছিল, গোটা রাজ্য দেখলো এবং খুব অভিনবভাবে আপনারই হাতে আপনাকে আপনার পদত্যাগ দাবি করে একটি কাগজ দিয়ে এলো ডাক্তাররা। বাহ, আপনিও কিন্তু আপনার যে গ্রহণযোগ্যতা, আপনি যে গ্রহণ করার ক্ষমতা আপনার, সেটাও কিন্তু বাহবাযোগ্য। আপনি গ্রহণও করলেন সেই পেপার, খুব ভালো। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন সেই কাগজ গ্রহণ করছেন, আপনার পদত্যাগের দাবিতে আপনাকেই কাগজ দেওয়া হচ্ছে এবং তারই সঙ্গে শিরদাঁড়া রাখা রয়েছে আপনার টেবিলে। ডাক্তাররা বলছেন আপনি নাকি শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছেন, তাই জন্য তারা শিরদাঁড়া দিতে গেছিলেন আপনাকে। তো সেই শিরদাঁড়া নিয়ে আপনার গতকাল রাত্রে ভালো করে ঘুম হয়েছে কিনা সেই প্রশ্ন অনেক ডাক্তাররা করছেন। ভাগ্য ভালো, শিরদাঁড়াই নিয়ে গেছিলেন তারা, অনেক কিছু নিয়ে যেতে পারতেন না। আমি মগজের কথা বলছি, মানুষের তো ব্রেন বলেও জিনিস হয়, আর বিশেষ করে যিনি কলকাতার পুলিশ কমিশনার এবং এত উচ্চ পদে রয়েছেন তার জন্য তো বিশেষভাবে জরুরি। কিন্তু একটা কথা বলি, কালকেও আপনাকে কয়েকটা অ্যাডভাইস দিয়েছিলাম অ্যাজ আ ওয়েল উইশার। আমি আপনার ভালো চাই, আমরা আপনার ভালো চাই, আমরা ওয়েল উইশার আপনার, সেই হিসেবে গতকাল কিছু অ্যাডভাইস দিয়েছিলাম। আজকেও বলি যে খবর ভাসছে আপনাকে নাকি সরানো হতে পারে, এমনটাই সূত্র মারফত চতুর্দিকে ব্রেকিং নিউজ চলছে, আমরাও শুনছি। আপনাকে সরিয়ে দেওয়ার আগে আপনি নিজেই সরে গেলে ভালো হয় না? সবাই বলবে আপনাকে তাড়িয়ে দিল রাজ্য সরকার, এমনটা বলবে, আমাদের খারাপ লাগবে, আপনার বাড়ির লোকেরও খারাপ লাগবে। মিস্টার বিনীত গোয়েল, আপনি ভাবুন কি করবেন, কিন্তু আপনাকে যারা সরাতে চাইছে তারা যদি সত্যিই আপনাকে সরিয়ে দেয়, অর্থাৎ আপনার যারা ম্যানেজার, রিপোর্টিং ম্যানেজার বা কর্তা কর্ত্রী, তারা কিন্তু আপনাকে সরিয়ে নিজেদের ইমেজ বিল্ডিং করবে। একটা প্রতিবেদন দেখব ডাক্তারদের প্রতিবাদের, ফিরছি আলোচনায়। আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ, ৩ নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। অবশেষে উঠল ব্যারিকেড, খুলে গেল লৌহ কপাট। আন্দোলনকারী চিকিৎসকদের অদম্য জেদের কাছে হার মানল পুলিশও। মঙ্গলবার বিকেলে লালবাজারে প্রবেশ করেন চিকিৎসকরা। অভিযান শেষে সারা রাত লালবাজারের সামনেই অবস্থান করেন চিকিৎসকরা। পুলিশ কমিশনারের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তারা। আমরা তো আশাবাদী উনি যতক্ষণ না আসছেন বা আমাদের যেতে দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। দুপুর 2টো নাগাদ পুলিশের সঙ্গে আলোচনা হয় চিকিৎসকদের। পুলিশকে লৌহ কপাট খুলে দিতে এবং 22 জন প্রতিনিধিকে লালবাজার যেতে দেওয়ার শর্ত রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। আমাদের যেহেতু শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলের জন্য আপনাদের দাবি মেনে আমাদের সামনে ব্যারিকেড আছে, ব্যারিকেডটা সরিয়ে নিন। অবশেষে প্রায় 22 ঘন্টা পর শর্ত মেনে উঠল ব্যারিকেড। যে লৌহ কপাট, সেই লৌহ কপাটগুলো সরে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। যারা অফিসাররা রয়েছে তারা এক এক করে এই রাস্তাটাতেই একেবারে লালবাজার এবং এই যে দেখো এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত লৌহ কপাট। এই মুহূর্তে পুরো যে জায়গাটা, সেই জায়গাটা জুড়ে খালি করে দেওয়া হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এবং এখানে লালবাজারে প্রবেশ করেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টা দুপক্ষের বৈঠক হয়, তবে সিপির সঙ্গে কথা বলে সন্তুষ্ট নয় বলেই জানালেন চিকিৎসকরা। ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেন, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। অবস্থান উঠলেও সিপির পদত্যাগের দাবিতে অনড় চিকিৎসকরা, চালিয়ে যাবেন কর্মবিরতিও। আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, আমরা ডেপুটেশন দিলাম। আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। ছিল সিপির পদত্যাগ, 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। মেয়ের সতীর্থদের হার না মানা লড়াই দেখে আবেগপ্রবণ অভয়ার বাবা মা আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানালেন তারা। মানে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বললেও কম হয়ে যাবে, তাদের পাশে পেয়েছি বলে
আমরা কি করবো? সমস্ত বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তারা তো গেছে হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই, তারা ফুল হাতে নিয়ে গেছে, তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো, এটা তো একটা অমানবিক। একটা যুদ্ধ জিতলেন আন্দোলনকারী চিকিৎসকরা, এখনো অনেকটা পথ হাঁটা বাকি। এত জনরোষের পরেও কি গদি আঁকড়ে বসে থাকবেন সিপি বিনীত গোয়েল? রিপাবলিক বাংলা। না বিনীত বাবু, আপনি কি ভাবছিলেন যখন আপনি এই লম্বা লম্বা ব্যারিকেডগুলো দাঁড় করাচ্ছিলেন? শেষ পর্যন্ত ডাক্তারদের ঢুকতে দিতেই হলো এবং আপনাকেও ওই শিরদাঁড়াটা গ্রহণ করতেই হলো। ওটা ব্যবহার করবেন কি না সেটা আপনার পার্সোনাল বিষয়, না হলে শোকেসও সাজিয়ে রাখতে পারেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, ডিফেন্স এক্সপার্ট। আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার, এসএফআই নেতা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক, বনগাঁ পৌরসভা। আমি প্রথমেই যাব দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু, যে শিরদাঁড়াটা গতকাল পুলিশ কমিশনারকে ডাক্তাররা গিয়ে দিয়ে এলেন, টেবিলের ওপর রেখে জলজল করছিল শিরদাঁড়াটা, আপনার মনে হয় উনি ওই শিরদাঁড়াটা ব্যবহার করবেন? কারণ ওনার নিজেরটা উনি নাকি বিক্রি করে দিয়েছেন, ডাক্তাররা বলছেন। কিশোর, আমি জানি না তোমার এই প্রশ্নের উত্তর আমি কি করে দেব, কারণ একটা সময় পুলিশ না হলেও আর্ম ফোর্সেসে ইউনিফর্ম পরেছি তো প্রায় 3 দশক। এটা ভাবতে লজ্জা লাগছে যে একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার, আইপিএস অফিসার, তিনি শিরদাঁড়াটা নিচ্ছেন। ওনার জায়গায় থাকলে তো আমি আগে শুধু এই পজিশন থেকে নয়, চাকরি থেকে পদত্যাগ করে বাড়ি চলে যেতাম। বিনীত গোয়েল এই শিরদাঁড়াটা কি ওনার নিজের বাড়িতে নিয়ে যাবেন, নিজের সন্তানদের দেখাবেন যে তোমরা যাকে বাবা বলো, যার পরামর্শ উপদেশ নিয়ে তোমরা জীবনে চলার একটা দিশা তৈরি করো, তোমাদের সেই বাবার শিরদাঁড়াটা নেই? তোমাদেরই বয়সী জুনিয়র ডাক্তাররা তোমার বাবাকে শিরদাঁড়া উপহার দিয়েছে। এটা আমার মনে হয় শুধু বিনীত গোয়েল নয়, সমস্ত বাংলার, সারা ভারতবর্ষের যারা ইউনিফর্ম পরে অফিসাররা চাকরি করেন, এটা সবার জন্য কলঙ্কতম একটা লজ্জাজনক দিন। কলকাতা পুলিশের ইতিহাসে এই দুর্বিনীত গোয়েলের নাম কিন্তু কালো অক্ষরে লেখা থাকবে। আমরা চার্লস টেগার থেকে দেবী রায়, রুনু গোহনীয়োগী অনেক কুখ্যাত অফিসার দেখেছি। বহু পুলিশ কমিশনার ওনার চেয়ারে বসেছেন, ভালো খারাপ সবই, কিন্তু ডাক্তাররা গিয়ে তাকে শিরদাঁড়া উপহার দিচ্ছে তার অফিসে বসে, আর এই নির্লজ্জ লোকটা হাত পেতে সেই শিরদাঁড়াটা নিচ্ছে। মানে এর থেকে লজ্জাজনক, কলঙ্কজনক জিনিসটা আমি দেখিনি। আমি দুর্ভাগ্য যে এই অভয়া কাণ্ডে আমরা বারবার বিভিন্ন, শুধু একটি আমাদের বোন নয়, আমাদের পুরো সিস্টেমটাকে আমরা রোজ ধর্ষিত হতে দেখছি। পুলিশ ডিপার্টমেন্টকে ধর্ষিত হতে দেখলাম কাল। এরপরও যদি উনি বলবেন যে আমি পুলিশ কমিশনার পদ থেকে সরে যাব, আমি চাকরি ছাড়বো না, চাকরিতে থাকবো, আমার মনে হয় এবার শুধু শিরদাঁড়া নয়, ডাক্তাররা এবার ওনাকে একটু গায়ের চামড়া উপহার দিন। তুমি মস্তিষ্কের কথা বলছিলে, মস্তিষ্ক আছে। আমি আগেই বলেছি পুলিশ ডিপার্টমেন্ট বিশেষ করে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা অ্যাবিলিটি আর একটা ইন্টিগ্রিটি। ভদ্রলোকের অ্যাবিলিটি বোধহয় ছিল, অন্যরকম অ্যাবিলিটি, তার জন্য কমিশনার হয়েছেন, কিন্তু ইন্টিগ্রিটি শূন্য। উনি সংবিধানের শপথ নিয়ে, ওনার ইন্টিগ্রিটি জনগণের উপর, সংবিধানের উপর, আইন ব্যবস্থার উপর। সেখানে যদি উনি এই ব্যাপার করেন, এরকম ভাবে টিভি ক্যামেরার সামনে শিরদাঁড়া উপহার নিচ্ছেন, হাসি হাসি মুখ করে নিজের পদত্যাগপত্রের দাবি গ্রহণ করছেন, ভবিষ্যতে এই মানুষটিকে আর মানুষ বলবো কিনা এটা আমাদের ভাবতে হবে। এর থেকে বড় লজ্জার জিনিস আর হয় না। দীপাঞ্জন বাবু, আমি বাকিদের কাছে যাওয়ার আগে আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন করব। দীপাঞ্জন বাবু, একটা অ্যাডিশনাল প্রশ্ন, আপনি এইটা তো বলবেন যে আগের দিন রাত্রে উনি পেছনের গেট দিয়ে পালিয়ে গিয়েছিলেন, বলছেন ডাক্তাররা অন্য গেট দিয়ে বেরিয়ে গেছিলেন, তার পরের দিন একটু তো উন্নতি হয়েছে, উনি ভেবেছেন যে না আমার দেখা করা উচিত, শিরদাঁড়াটা নেওয়া উচিত, পদত্যাগপত্র যে দাবিটা নেওয়া উচিত, তো পালিয়ে যাওয়ার চেয়ে তো বেটার একটু, তাই নয় কি? একটু উন্নতি। না না, দেখো আমি এটা বলি কিশোরয়, যে এটা শুধু এই সঞ্জয়, সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে দেখলে হবে না। এর আসল দায়ী, এর জন্য সমস্ত ঘটনার জন্য দায়ী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি গত 11-12 বছর ধরে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সব ধ্বংস করেছেন। শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছেন, পুরো শিক্ষা দপ্তর জেলে, শিক্ষা শেষ। স্বাস্থ্যের দেখতে পাচ্ছ অবস্থা, প্রিন্সিপালকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হচ্ছে। পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ কমিশনারকে শিরদাঁড়া উপহার দিচ্ছে।
আমার মনে হয় এইবার এই সিট দ্বারা গায়ের চামড়া মস্তিষ্ক এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার দিক, এবং যারা প্রতিবাদী আন্দোলনে রয়েছে তাদের ভাবতে হবে, মনে রাখতে হবে এগুলো এক একটা দুর্গ। আসল দুর্গে যে রানী বসে আছে তার পদত্যাগ যতক্ষণ হবে না ততক্ষণ এই সিপিদের সরিয়ে কিছু হবে না, কারণ এরকম সিপি আবার তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পদত্যাগ ওনার চাই, একই দফা দাবি, এক দফি দাবি, একই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ঠিক, মুখ্যমন্ত্রীর কথা এলো। আমি ডক্টর সজল বিশ্বাস এবং শুভজিৎ সরকারের কাছে যাওয়ার আগে আমি গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটি কম্প্যারিজন দিয়েছেন, একটা স্ট্যাটিস্টিক্সের মধ্যে উনি দেখিয়েছেন যে কম্প্যারেটিভলি 0.% ইত্যাদি দিয়ে পশ্চিমবঙ্গে ধর্ষণটা নাকি অন্য রাজ্যের চেয়ে খানিকটা কম হয়। দেখুন কি বলেছেন উনি। কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। মনে রাখবেন, কলকাতায় উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। দেশে প্রতি লক্ষ মহিলা জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3। তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই, 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। ডক্টর সজলের কাছে যাব। ডক্টর সজল, বিনীত গোয়েল যখন শিরদাঁড়া উপহার নিচ্ছেন, শিরদাঁড়া রাখা রয়েছে, তখনই তার একটু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গড়ের হিসেবগুলো দিলেন। দেশে প্রতি লক্ষ ধর্ষণ 4.75, বাংলায় প্রতি লক্ষ 2.3। তাই বাংলার ধর্ষণের 0.1%টা কম, দেশে বেশি। এই রকমভাবে ধর্ষণের শতাংশ হিসাব করে বাংলায় নারী নিরাপত্তা আদৌ প্রতিষ্ঠা করা সম্ভব? প্রথম কথা ভাবুন, মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, আজকে ভারতবর্ষ একটা সাংবিধানিক রাষ্ট্র এবং তার সংবিধান আছে, তো ল অ্যান্ড অর্ডারটা তো যে রাজ্য সেই রাজ্যেরই বিষয়। তাহলে সেখানে অন্য রাজ্যের তুলনা দিয়ে তাহলে অন্য রাজ্যের আইনকানুন কীভাবে চলছে সেই রাজ্যের প্রশাসকরা বলবে। উনি আগে ওনার প্রশাসনটাই বলুন না যা যা ঘটেছে। আমরা কি ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছি, কিন্তু সাংবিধানিকভাবে যারা শিক্ষিত মানুষজন তারা তো এই ধরনের যুক্তি কোনোদিনই আমরা গ্রাহ্য করতে পারি না যে একটা জায়গায় ধর্ষণ ঘটেছে মানে আরেকটা জায়গায় সেইটা তার সঙ্গে তুলনা করে কত কম কত বেশি এর বিবেচনা করছি। এই ধরনের তুলনা আজকে পশ্চিমবঙ্গ সারা পৃথিবীতে যে কারণে নাম করলো, এটা তো আজকের দিনে আমরা সভ্য সমাজের মানুষ হিসাবে সারা পৃথিবীতে লজ্জাবোধ করছি যে পশ্চিমবঙ্গের নাম আজকে গ্লোরিফাই হচ্ছে কি দিয়ে, এই ধরনের ঘটনা দিয়ে। তো এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিছু ঘটতে পারে কি? আমাদের তো মনে পড়ে না। এবং গতকাল যে জুনিয়র চিকিৎসকরা শিরদাঁড়া উপহার দিচ্ছিল এবং সমস্ত কিছু, তখন আমরাও সিনিয়র চিকিৎসকরা তাদের সলিডারিটির জন্য পাশে ছিলাম এবং ওই জায়গায় যে ব্যারিকেড খোলা হয় সমস্ত কিছুতে আমরা দাঁড়িয়ে দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশের কোন অবস্থায় পৌঁছলে একটা অহিংস আন্দোলনের জন্য 9 ফুটের উঁচু লোহার ব্যারিকেড এবং তার সামনে আরও ব্যারিকেড, এটা কি ধরনের রাজ্য চলছে আমরা এখনও বুঝতে পারছি না। প্রশাসন কোন অবস্থায় পৌঁছেছে? তো একজন চিকিৎসক হিসেবে এই জুনিয়র ডক্টররাও চিকিৎসক, আপনারা তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বা তাদেরকে ইন্সপিরেশন দিচ্ছেন। গতকাল আমি কভার করতে গেছিলাম রুবির মোড়ে, সেখানে এত বড় একটা হিউম্যান চেইন হয়েছিল। জুনিয়র ডক্টরস, মেডিকেল স্টাফ, সিনিয়র ডক্টর থেকে শুরু করে আইনজীবী, হাউসওয়াইফ প্রত্যেকে ছিলেন। আজকে কি মনে হচ্ছে যে যারা গদির ওপর বসে আছেন তাদের কোথাও যেন ভয় লাগছে, কাঁপছে, বুকে কাঁপন ধরেছে? আজকে অবশ্যই, যেখানে এই যে সমস্ত আন্দোলন যা যা ঘটছে, একটা বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক আন্দোলন আমরা এর আগে দেখেছি।
কিন্তু আজকে এরকম সামাজিক গণ আন্দোলন আমার এই 40 বছর বয়সে বা পুরনো ইতিহাস ঘেটে আমি কিন্তু খুব একটা নজরে পড়েনি। তো শাসকের এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ জনগণের উপরেই সমস্ত কিছু, তারাই আইন তৈরি করে, তারাই প্রশাসন তৈরি করে, তারাই সমস্ত কিছু তৈরি করছে। এটা শাসকের ভয় লাগবে, এটা আমরা সকলেই বুঝতে পারছি, কম বেশি যারা বাইরে আছে তারা সবাই বুঝতে পারছি। এক্স্যাক্টলি। আমি শুভজিতের কাছে যাব। শুভজিতের কাছে যাওয়ার আগে আমি পিসিআরকে একবার জিজ্ঞেস করব যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে যিনি বারবার স্কটল্যান্ড ইয়ার্ড বলেন, তার একটি বাইট ছিল যে আরজি কর নিয়ে কলকাতা পুলিশ দারুণ কাজ করেছে। সেই কলকাতা পুলিশের বাইটটা শোনাবো, বা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ সম্পর্কে কি বলেছিলেন, এবং তারপর আজকের এই পরিস্থিতি, তারপর আসছি আলোচনা। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য। এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্ট বলেই দিলেন যে 24 ঘন্টা অ্যারেস্ট হয়ে গিয়েছে, আর ইনি তো বারবার বলে থাকেন কলকাতা স্কটল্যান্ড ইয়ার্ড। শুভজিৎ, দেখো, আমার লজ্জা হয় যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণে গতকাল বিধানসভাতে উনি যেসব কথা বলেছেন, এবং এই সামগ্রিকভাবে এই কেসটা হওয়ার পর আমরা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, মানে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ হিসেবে মান এবং হুঁশ আছে বলে আমরা রাস্তায় আছি। আমি তোমাকে বলি যে একদিকে যেমন লজ্জা হচ্ছে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আর আরেকদিকে আমার গর্ব হচ্ছে আমার রাজ্যের প্রতিটা নাগরিকের জন্য যারা রাস্তায় নেমেছে এবং প্রতি মুহূর্তে আমাদের শাসকের, রাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে। এবার আসা যাক এই বিনীত গোয়েলের কথায় এবং কলকাতা পুলিশের যে কমিশনারের কথায়। আমি জানি না কলকাতা পুলিশের কমিশনার উনি কি ভুলে গিয়েছেন যে উনি কাঁধে অশোক স্তম্ভ নিয়ে উনি চটি চাটতে বসে গেছেন? উনি কি ভুলে গিয়েছেন যে উনি সংবিধানের শপথ নিয়ে উনি তৃণমূলের পার্টি ওয়ার্কারের মতো কাজ করছেন? উনি কি ভুলে গিয়েছেন যে উনি আসলে মানুষের ট্যাক্সের টাকায় ওনার বেতন হয়? আমার মনে হয় তুমি যে বললে না, একটা আলোচনা তুলে আনলে যে উনি নির্লজ্জর মতো ওই শিরদাঁড়া এবং পদত্যাগপত্র গ্রহণ করেছেন। উনি তো গ্রহণ করছিলেন না, ওনাকে গ্রহণ করতে বাধ্য করেছে আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা, আমাদের রাজ্যের সাধারণ প্রতিবাদী মানুষ। একটা রাজ্যের সরকার পালিয়ে গিয়েছিলেন বলা হচ্ছে, পেছনের গেট দিয়ে যেখান দিয়ে বেরোন না ওখান দিয়ে বেরিয়ে গেছিলেন, পরের দিন বাধ্য হন। যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ড বলে মানে বলা হয়, বা মুখ্যমন্ত্রীও গতকাল বলেছেন, সেই পুলিশ আরজি করে কিছু গুন্ডা মাস্তান রাত্রিবেলা ঢুকে ভাঙচুর করে চলে যায়, সে সময় পুলিশকে খুঁজে পাওয়া যায় না। এদিকে যখন আমাদের রাজ্যের ডাক্তাররা শান্তিপূর্ণ অবস্থান করে, আমি দেখলাম 9 ফুট 8 ফুটের ব্যারিকেড তৈরি হয়েছে, আমরা দেখলাম গার্ডরেল, মানে মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে দেখুন, এই সরকার প্রথম দিন থেকেই প্রতিবাদকে ভয় পাচ্ছে। এই সরকার প্রথম দিন থেকেই যারা দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আর এই যে বলছেন না অ্যারেস্ট করেছে, আপনি এখন বলতে পারবেন যে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে একা দোষটা করেছে, সে একা ঘটনা ঘটিয়েছে? আমি জানি না, সে করতেও পারে, নাও করতে পারে, বা আরও অনেকে করতে পারে, কিন্তু এই কনক্লুশন কি একে আমরা কোর্ট কি এসছে বা যারা বিচার করছে তারা কি এসছে যে ইনিই করেছেন? তাহলে বারবার কলকাতা পুলিশ যে বলছে আমরা দোষীকে ধরে নিয়েছি, আরে দোষী মানে কি? ওনাদের সন্দেহ হয়েছে, কাউকে ধরেছেন সিসিটিভি ক্যামেরার ভিত্তিতে। তো সিসিটিভি ক্যামেরায় কি আর কাউকে খুঁজে পাওয়া যায়নি? আমি যদি তোমাদেরকে এখানে প্রশ্ন করি, তোমাদের একাধিক শোয়ে আমি এসেছি, অন্য জায়গাতেও গেছি, তাহলে ওই সিসিটিভি ওই সেদিন কি আর কেউ ছিল না ওই হসপিটাল চত্বরে? আর কেউ কি ওই রোস্টার বা ওই রেজিস্টার সেগুলো কোথায় গেল? কলকাতা পুলিশ প্রথম দিন থেকে এই কেসের সুরাহা করতে নামেনি, তারা প্রথম দিন থেকে এভিডেন্স ট্যাম্পার করার জন্য ধামাচাপা দেওয়ার জন্য একটা ব্রেকিং রয়েছে। আসছি তোমার কাছে, একটা ব্রেকিং নিউজ রয়েছে। বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানদেরও নিরাপত্তার অভাবের কথা উঠে আসছে। অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে
হলফনামা স্বরাষ্ট্র মন্ত্রকের। পশ্চিমবঙ্গে কেন্দ্রের বিরোধিতাই দস্তর হয়ে দাঁড়িয়েছে, তীব্র আক্রমণ করেছে কেন্দ্র। অর্থাৎ মহিলা জওয়ানদের রাখার ক্ষেত্রে, তাদের ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সাহায্য করছে না, এমনটা কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, মহিলা যে সিআইএসএফ জওয়ানরা এসেছেন তাদের নিরাপত্তার অভাব হয়ে যেতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে কন্টিনিউ করব এবং আরো বেশ কয়েকটি ব্রেকিং নিউজ আছে, সেগুলো তুলে ধরবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবে না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চারটার খবরে আলোচনায় ফেরার আগে এই মুহূর্তে লাইভ রুমকি আমাদের সঙ্গে রয়েছে। অভয়কাণ্ডের অভিনব প্রতিবাদ চলছে শ্যামবাজারে। শ্যামবাজারের রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ, রাতভর চলছে অবস্থান। সেই প্রতিবাদ মঞ্চে যাব। রুমকি, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে। আলোচনায় ফেরার আগে তোমাকে একবার দেখাতে বলবো দর্শকদের, এই মুহূর্তে গোটা রাত ধরে প্রতিবাদ চলেছে এবং আজকে সকালেও প্রতিবাদ চলেছে। এই মুহূর্তে কি বলছেন তারা? শ্যামবাজার চত্বরে গতকাল রাত থেকে দুটি কর্মসূচি হয়েছে। একটি এসএফআই ডিওয়াই এবার ধর্ণা অবস্থান কর্মসূচি, যা এখনো পর্যন্ত চলছে এবং তা অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং তুমি যে ছবিটার কথা বললে সেই ছবিটা আমার ভিডিওতে বলবো একবার দেখানোর জন্য। এই মুহূর্তে যে ছবি দেখাবো সেই ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ঠিক এইভাবেই রাস্তায় এঁকে প্রতিবাদ জানানো হচ্ছে শিল্পীদের তরফ থেকে। তারা এই রাস্তায় গতকাল সারা রাত ধরে ছবি এঁকেছেন এবং যে বিভিন্ন স্লোগান উঠছে সেই স্লোগানগুলো তারা লিখেছেন এবং সেখানে একটাই ভাষা, বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, এই সমস্ত এবং কার্যত পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উঠে দিয়েছেন এই আঁকার মাধ্যমে এবং বিভিন্ন স্লোগান লেখার মাধ্যমে। এই কর্মসূচি তাদের চলছে এবং হয়তো অন্য কোনো রাস্তায় তারা আবারও আজ এইভাবেই প্রতিবাদ জানাবেন, এইভাবেই নিজেদের শিল্প নিয়ে শিল্পীরা প্রতিবাদ জানাবেন। ওদিকে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু ডিওয়াইএফআই এর তরফ থেকে যে অনির্দিষ্টকালীন ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি চলছে, স্লোগান দেওয়া হচ্ছে এবং যে অভিযোগটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু ধর্ণা মঞ্চ বাদ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তারা এইভাবে অস্থায়ী ত্রিপল কাটিয়ে সঙ্গে থাকা অনেক ধন্যবাদ। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আরো বেশ কয়েকটি আজকে গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন রয়েছে এবং আজকে রাতে আবারও রাত দখল কর্মসূচি রয়েছে। কালকে সুপ্রিম কোর্টে শুনানির আগে আজকে গোটা রাজ্যে রাত জাগবেন বহু মানুষ। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, গতকাল যখন সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে, পিছন থেকে এসে সাধারণ মানুষ চড় চাপড় চাঁটি সবকিছু মেরে চলে যান। পুলিশের মানে সিবিআই পুলিশ সবাই ছিল, কিন্তু সন্দীপ ঘোষকে সেই চড় চাঁটির হাত থেকে বাঁচানো যায়নি সাধারণ মানুষের ক্ষোভের মুখে। আপনার মনে হয় ভবিষ্যতে সন্দীপ ঘোষের ওপর থেকে যারা তাকে কন্ট্রোল করতেন বা তার যে মাথারা রয়েছেন, তার যে কর্তা কর্ত্রীরা রয়েছেন, তারাও আগামী দিনে চাঁটি খেতে পারেন রাস্তায় বেরোলে? এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে মানুষের ক্ষোভের মুখে? না, দেখুন, আমি গণতান্ত্রিক আন্দোলনে সেখানে কিন্তু এই ফিজিক্যাল যে অ্যাটাক, কাউকে চড় মারে, এটাকে আমি সমর্থন করি না। তাহলে তো আমাকে ওই পাবলিক লিঞ্চিং, গণধোলাই, সেগুলোকে সমর্থন করতে, ওটা আমি একদমই সমর্থন করি না। যদি চড় মারতেই হয় সেটা সাংবিধানিক তরিকা, মানে উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট বক্সে চড় মারুন। আমি এখানে চড় মারলাম আর ব্যালট বক্সে বাংলা তার নিজের মেয়েকে চায় করলাম, তাহলে এরকম সন্দীপ ঘোষ হাজারে হাজারে জন্ম নেবে। মূলচ্ছেদ করতে হবে। এই চট মেরে এইগুলো আমি একদমই সমর্থন করি না। আমার মনে হয় এতে মূল আন্দোলনের সুর নষ্ট হয়ে যায়। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এটা মনে হয় না বাংলার কেউ সমর্থন করে। আমি তীব্র বিরোধী এই সরকারের। আমার যেটা বারবার বলি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং দফা 1 দাবি 1 সিপির পদত্যাগ, সেটা আমি সবসময় বলবো, কিন্তু এই সমস্ত ফিজিক্যাল অ্যাটাক, এটাকে আমি সমর্থন করি। দীপাঞ্জন বাবু, আপনি বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপির পদত্যাগ। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটা ফিরিস্তি তুলে ধরেছেন। তিনি দশমিক এবং শতাংশ দেখিয়ে বলেছেন এই রাজ্যে ধর্ষণ অন্য রাজ্যে 6.7, এই রাজ্যে 2.4। তাই ওনার এই মুহূর্তে ইয়ে করার দরকার নেই, রেজিগনেশন দেওয়ার দরকার নেই, কারণ ওনার রাজ্যে ধর্ষণ তুলনামূলক কম হয়। এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই,
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, যত চিফ মিনিস্টার বিজেপি রাজ্যে আছে তাদের পদত্যাগ চাই, সবার পদত্যাগ চাই, কিন্তু উনি পদত্যাগ করবেন না কারণ এই রাজ্যে ধর্ষণ শতাংশে নাকি কম হয়। কি বলবেন? দেখো, সাধারণত আমি অশিক্ষিত লোকজনের প্রশ্নের উত্তর দেই না, কিন্তু কেউ যদি সাংবিধানিকভাবে নির্বাচিত হন এবং বিধানসভায় দাঁড়িয়ে সম্পূর্ণ অসত্য ভাষণ করেন, সেখানে একটা প্রতিবাদ জানানো আমার মনে হয় উচিত, এবং জনগণ যারা শুনছে, তোমাদের শ্রোতা দর্শকরা, তাদের কাছে এগুলো আসা উচিত। যেটা আমরা ক্রাইমের সঙ্গে যুক্ত থেকে ক্রিমিনোলজির ছাত্র হিসেবে আমরা জানি যে এনসিআরবির যে রিপোর্টের কথা বলছেন, সেই এনসিআরবি রিপোর্টটা পুরোপুরি ম্যানুপুলেট হয়। কেন্দ্রীয় সরকার প্রকাশ করে, কিন্তু রাজ্য সরকার এই ম্যানুপুলেটেড ডাটাটা পাঠায়। আমরা বাংলায় দেখেছি। তুমি একটা সামান্য উদাহরণ, আরজিকর হাসপাতালে এই অভয়ার যে কাণ্ড, সেখানে দেখো পুলিশ কিরম ভাবে ম্যানুপুলেট করেছে। যত ধর্ষণের ঘটনা হবে, যা হবে, সেগুলো ম্যানুপুলেট করা হয়, এবং এটা এনসিআরবি বলা হয় যে মোটামুটি 25% রেকর্ডেড হয়, 75% রেকর্ড করতে দেয় না লোকাল পুলিশে, সেটা ইউপি হোক, বাংলা হোক, রাজস্থান হোক, যেখানেই হোক। সেটা দেখিয়ে যদি কেউ গর্ব করে, তো এটা তো সাংঘাতিক। মানে এটা ব্যাপারটা হচ্ছে, আমার নিজের ছেলে ফেল করলো, আমি প্রতিবেশীর ছেলেরাও ফেল করেছে, সেই আনন্দে নাচছি। তো উনি ওনার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তুমি একটা, মানে আমি জানি না তোমরা যেটা দেখাচ্ছ, যেটা হয়তো তোমরা পরে আলোচনায় আসবে, যে সিআইএসএফ এর মহিলা জওয়ানরা তারা কাজ করতে চাইছে না, এই ওখানে প্রশ্ন করলে আমি তার উত্তর দেব যে সমস্যাটা কোথায়। হ্যাঁ বলুন দীপাঞ্জন বাবু, বলুন সমস্যাটা কোথায়? সত্যি তো তাই, সিআইএসএফ এর মহিলা জওয়ানদের বিরুদ্ধে, মানে মহিলা জওয়ানরা কাজ করছেন, সেখানেও বলা হচ্ছে রাজ্য অসহযোগিতা করছে, তাদের নিরাপত্তা দিতে পারছে না, বা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। দেখো, এটা আমি, তোমার মনে আছে যেদিন সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিস এই সমস্ত অর্ডার দিয়েছিলেন সিআইএসএফ এর, আমি সম্পূর্ণ সম্মান রেখে মহামান্য সুপ্রিম কোর্ট এবং তার মহামান্য চিফ জাস্টিস এবং ডিভিশন বেঞ্চকে সম্মান রেখে বলছি, আমি সেদিন তোমাদের চ্যানেলে বলেছিলাম যে মহামান্য প্রধান বিচারপতি উনি 30,000 ফিট থেকে 30,000 ফিট ওপর থেকে সমস্যাটা দেখছেন, গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। আইন শৃঙ্খলা কিন্তু একটা রাজ্যের ব্যাপার, সেটা রাজ্য কন্ট্রোল করে। এই সিআইএসএফ জওয়ানরা যখন এয়ারপোর্টে ডিউটি করছে বা অন্যান্য খুব গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টরে ডিউটি করছে, পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিতে বা ইনস্টলেশনে, সেখানে আইন শৃঙ্খলার ব্যাপারটা থাকে না, এবং সেখানে কিন্তু পাবলিক ডিলিং হয় না। বাংলার মধ্যে একটা বিচ্ছিন্ন হসপিটাল যেখানে পাবলিক ডিলিং হয় এবং রাজ্য আইন শৃঙ্খলার ব্যাপারটার দায়িত্ব নেয়, সেখানে কিন্তু আমি সেদিনই বলেছিলাম যে সিআইএসএফ কে কিন্তু ওখানে লোকাল পুলিশ স্টেশনের যে ওসি, তার আন্ডারে কাজ করতে হবে। এবং যে মুখ্যমন্ত্রী গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন নির্বাচনের সময়, বিভিন্ন সময় বিএসএফ কে আক্রমণ করেছেন, সিআইএসএফ কে, সবাইকে আক্রমণ করেছেন, সেই মুখ্যমন্ত্রীর পুলিশ সহযোগিতা যে করবে না, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সমস্যাটা ওইখানে নয়, সমস্যাটা যদি বদলাতে হয়, আমি বারবার বলছি, সমস্ত সমস্যার মূল জায়গাটা হচ্ছে মুখ্যমন্ত্রী। ওনাকে না সরালে এই জিনিস চলতে থাকবে। সিআইএসএফ কেন, আমার এনএসজি কমান্ডো লাগালেও তুমি আরজি করে আইন শৃঙ্খলা ফেরাতে পারবে না। অসহযোগিতা তো আমরা দেখছি, মহিলাদের জন্য প্রয়োজনীয় বাথরুম নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এটা তো হবেই, কারণ এইটাই তো চাইছেন। যে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের, জওয়ানদের ঘেরাও করুন, মায়েদের বলছেন, বোনেদের বলছেন ঝাঁটা, লাঠি, বটি নিয়ে আক্রমণ করুন, দরকার পড়লে মানে মহিলা ঘটিত এই সমস্ত কেসে, শ্রীলতাহালির কেস দিয়ে এদের ফাঁসান, এগুলো বলছেন। উনি কি করে আরজিকর হাসপাতালের মতো জায়গা, যেটা ওনার একটা সোর্স ছিল, সেই সোর্সের জায়গাটাতে উনি সিআইএসএফ কে একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেবেন? এবং ওই টালার পুলিশ, যার কমিশনার বিনীত গোয়েল, সেই টালার পুলিশের ওসি কাজ করতে দেবে সিআইএসএফ কে? এটা আমি প্রথম দিন থেকে বলেছি, আমি এখনো বলছি, এটা কোনো নতুন জিনিস নয়। তবে এটা ভাবতে হবে, যতক্ষণ 355 না হবে ততক্ষণ কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইন্ডিপেন্ডেন্টলি বাংলার কোথাও কাজ করতে পারবে না। একদম ঠিক বলেছেন দীপাঞ্জন বাবু, একদম ঠিক। দীপাঞ্জন বাবু, আমি আসছি আপনার কাছে, আবার আমি একটা বাইট শোনাবো। দীপাঞ্জন বাবু যে কথা বলছিলেন, সেটা যদি সত্যি ভেবে দেখা যায় যে সিআইএসএফ এর জওয়ানরা যারা বাইরে থেকে আসছেন, তাদের ক্ষেত্রে সাধারণ পুলিশ, লোকাল পুলিশ যদি তাদেরকে সাহায্য না করে, তাদেরকে যদি কোঅপারেট না করে, তাহলে কি করে তারা কাজ করবেন? সেই হলফনামাই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, যে মহিলা জওয়ানরা পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছেন। এটা একদিকে। আরেকদিকে আমি আলোচনায় বাকিদের কাছে আসার আগে, ডাক্তাররা গতকাল সিপিকে যে যে শ্বেতপত্র দিয়েছেন, যে কাগজ দিয়েছেন এবং দাবি করেছেন যে আপনার পদত্যাগ আমরা চাই, সেই ডেপুটেশনের পর তারা কি বাইট দিয়েছেন শুনবো, আসবো আলোচনায়।
14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা, যে ক্রাইম সিন কর্ডন করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেন, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছি। আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে নৈতিক দায়ভার, যে ঘটনা ঘটেছে আরজি করের বুকে, তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তী আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে। এবং শুধু বক্তব্য নয়, টানা স্লোগান দিয়েছেন ডাক্তাররা। কি স্লোগান দিয়েছেন শুনুন। ডাক্তাররা যেখানে সিপির বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন তার কাজ তিনি ঠিক করে করেননি এবং তার অপদার্থতা কোট আনকোট, এরপর কি স্লোগান তুলেছিলেন তারা শুনুন। আচ্ছা শুভজিৎ, বিনীত গোয়েলের বাড়িতেও তো নিশ্চয়ই টিভি আছে, সেখানেও তার বাড়ির লোক টিভি দেখেন, তার বাড়ির লোক ছাড়াও তিনি নিজে টিভি দেখেন, তার নিশ্চয়ই পরিবারের সদস্যরা দেখছেন এই স্লোগান, তার পরিবারের সদস্যরা দেখছেন সেই ছবি যেখানে শিরদাঁড়া উপহার দেওয়া হচ্ছে, এই স্লোগান চলছে। তোমার মনে হয় যে তাদের মনে খারাপ লাগছে? উনি যদি দোকান কাটা না হন তাহলে আমার মনে হয় ওনারা পদত্যাগ করা উচিত নিজে থেকেই, মানে সদিচ্ছা দেখিয়ে যে আমি সত্যি ভুল করেছি এবং আমি সে জায়গা থেকে রেকটিফাই করার জন্য আমি পদত্যাগ করছি। দেখুন, আমি আরেকটা দাবি তোমার এখান থেকে করব যে যেহেতু উনি একটা আইপিএস অফিসার, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার, সেন্ট্রাল ক্যাডার, আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টে স্পেশালি ওনাকে ইনভেস্টিগেশনে নিয়ে এনে, আওতায় নিয়ে এনে ওনার তো আইপিএস ব্যাচটাকে নেওয়া উচিত। উনি যে কাজকর্ম করছেন এবং যেহেতু সাসপেন্ড করে দেওয়া যায়, কাউকে পদত্যাগ করিয়ে দেওয়া যায়, ইটস সেফ প্যাসেজ। এটা উনি যা ঘটনা ঘটিয়েছেন, ওনার সঙ্গে যদি এই আইপিএস ব্যাচটা যদি কেড়ে নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বিকজ অফ দিস মাস মুভমেন্ট, আর মানে একটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত হবে এবং অন্য জায়গায়, অন্য অন্য রাজ্যে সে যে দলই ক্ষমতায় থাকুক, সেই জায়গাতেও যদি কোনো পুলিশের আধিকারিক কোনো দলে দাস হিসেবে কাজ করতে হয়, সে দুবার ভাববে আমার মনে হলো। দুই, দেখো এনসিআরবি ডেটা নিয়ে একটা বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। তুমি নিশ্চয়ই জানো বা যারা দেখছে, অনেকে দর্শকরা জানে না বলে আমি বলছি, এই এনসিআরবি ডেটা আমাদের দেশে যেহেতু ফেডারেল স্ট্রাকচার, এটা যেই সেন্ট্রাল গভর্নমেন্টে থাকুক বা স্টেট গভর্নমেন্টে থাকুক, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোদিন গিয়ে সার্ভে করে না যে আমার এখানে কী কেস হয়েছে বা অমুক হয়েছে। রাজ্য সরকার যেই ডেটা প্রোভাইড করে, সে যাদের সরকার হোক, সিপিএমের হতে পারে, কংগ্রেসের হতে পারে, বিজেপির হতে পারে, তৃণমূলের হতে পারে, অন্য কারো হতে পারে, তারা যেই ডেটা প্রোভাইড করবে সেই ডেটাটাই সেন্ট্রাল গভর্নমেন্টে যে থাকবে সেই ডেটাটাকেই ফলো আপ করে সেই রিপোর্টটা পেশ করবে। এখানে আমাদের
আমাদের রাজ্যে যেখানে তুমি দেখছো আরজিগড় হাসপাতালে বিভিন্ন জিনিসপত্র পাচার হয়ে যায়, বিভিন্ন জিনিসপত্র রিইউজড হচ্ছে, মানে করাপশন কোন লিমিটে চলে গেছে। তো তোমার মনে হচ্ছে না এখানে ডেটা টেম্পারিং হচ্ছে? এখানে এভিডেন্স টেম্পারিং হয়, সেখানে ডেটা টেম্পারিংটা কোনো ব্যাপারই নয়। আমি তোমাকে বলছি পশ্চিমবঙ্গের মাটিতে যেই কেসের হিসেব মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দিচ্ছেন এর সম্পূর্ণ মিথ্যে। এর ডবল কি 3 গুণ কি 4 গুণ বেশি হয়তো কেস পশ্চিমবঙ্গে হয়, আমি জানি কত গুণ আমি বলতে পারবো না, কারণ এটা মাঠে ঘাটে ঘুরলেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে মানুষ অত সহজে থানায় গিয়ে কেস রেজিস্টার করতে পারে না বলেই কিন্তু আজকে 13 বছর পর মানুষ একটা ঘটনা ঘটার পর রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। তাই মুখ্যমন্ত্রী যা বলছে এর সম্পূর্ণ বানানো মিথ্যে তথ্য। এই মিথ্যে তথ্যের ভিত্তিতে উনি এখন দেখাতে চাইছেন উনি ধোয়া তুলসী পাতা। একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি কালকে বলেছেন যে রাত্রিবেলা আমরা মহিলাদের ডিউটি দেবো না, মানেটা কি? উনি বলতে যাচ্ছিলেন মানেটা কি? উনি আমি দেখছিলাম সেই সিচুয়েশনটা, ক্লিপিং আছে দেখা হয়, উনি বলতে যাচ্ছিলেন রাতে বেরিয়ে বলতে গিয়ে উনি আটকাল উনি দাঁড়িয়ে রয়েছি আমরা দেখেছি সেই এক্স্যাক্টলি যে মহিলাদেরকে আমরা মনে করি আমরা অর্ধেক আকাশ নয় পুরো আকাশের অধিকার লড়াই করছি। মানে মহিলা পুরুষের আবার পার্থক্য কি? এমনকি যারা তৃতীয় লিঙ্গ অন্য লিঙ্গে মহিলা পুরুষের উঠতে গিয়ে এখানে সবাই সমান, এখানে পুরুষকে রাতে ডিউটি দেবো মহিলাকে দেবো না, মানেটা কি? আসলে উনি নিজেই এই পুরুষতান্ত্রিক মানসিকতার যে জ্বর, এই জ্বরকে উনি জিগিয়ে রাখছেন এবং আসলে উনি এই ধর্ষকদেরকে কিন্তু কোনোভাবে অনুপ্রাণিত করছে বলে আমার অন্তত মনে হচ্ছে, আমার মতো হয়তো অনেকের মনে হচ্ছে বলেই তারা রাস্তায় নামছে। বেশ শুভজিৎ, আমি ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আমি একটা এই মুহূর্তে সন্দীপের বিরুদ্ধে, সন্দীপ চাটি খেয়েছে গতকাল, দীপাঞ্জনবাবু বলছিলেন যেটা উচিত নয়, হয়তো উচিত নয়, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের পর উনি চাটি খেলেন গতকাল। তার 10টি কুকীর্তি দেখাই, 10টি অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। অভিযোগ 1, ছাত্রদের দিয়ে টাকা তোলার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে। আক্তার আলী এই অভিযোগগুলো করেন একের পর এক। অভিযোগ নম্বর 1, ছাত্রদের দিয়ে টাকা তোলা। অভিযোগ 2, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতো এই সন্দীপ ঘোষ, যারা তার কথা শুনতো না। অভিযোগ 3, প্রথম বর্ষের ছাত্রদের ফেল করানো হতো এবং পাশ করাতে টাকা চাওয়া হতো। অভিযোগ 4, পাশ করানোর জন্য 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হতো। অভিযোগ 5, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন টেন্ডার থেকে 20% কমিশন নিত। অভিযোগ 6, সেই টেন্ডার কমিশনেই আজকে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ। অভিযোগ 6, অনেক ছাত্রের জীবন নষ্ট করেছে সে, যারা তার কথা মতো চলেনি বা টাকা দেয়নি। অভিযোগ 7, কৃতি ছাত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা করিয়েছিল সন্দীপ ঘোষ। অভিযোগ 8, বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে লেনদেন করতে এবং বারবার আর্জি করে ফিরে আসতো সন্দীপ ঘোষ। কি করে? ম্যাজিক। অভিযোগ 9, মেডিকেল বর্জ্য পর্যন্ত পাচার করে দিত, অর্থাৎ যে ওয়েস্টেজ বেরিয়ে আসতো সেগুলো পাচার করে দেওয়া হতো। অভিযোগ 10, ব্যবহৃত রাবার গ্লাভস, সিরিঞ্জ পাচার করত আক্তার আলী। এই সমস্ত অভিযোগ করেছিলেন এই টিভিতে, আমাদের রিপাবলিক বাংলা, রিপাবলিক টিভি, রিপাবলিক নেটওয়ার্কে এসেও বারবারই অভিযোগ করেছিলেন। ডাক্তারবাবুর কাছে যাবো। ডাক্তারবাবু, সজলবাবু, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আক্তার আলী করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু এইটা তো গতকাল থেকে তিনি করছেন না বা 1 মাস আগে থেকে তিনি করছেন না, বহু বছর ধরে করছেন, বারবার আর্জি করে ফিরে এসেছেন। এর আগে কেন ধরা পড়েনি এই ঘটনা? দেখুন, আজকের দিনে যে ঘটনার উপরে আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, এই ঘটনাটা যদি সঠিকভাবে তদন্ত হতো, এটা যে উনি ভুল করেছেন সেটা আজকে 1 বছর বা তার অনেক সময় অতিক্রান্ত হওয়ার পরে আজকে এই ঘটনাটা যদি জানাজানি হচ্ছে, এই ঘটনাটাই যদি আরও 1 বছর আগে ধরা পড়তো তাহলে এই অভয়ার ঘটনাটা ঘটতো কি না হয়তোবা এটাই ঠেকানো যেত। কিন্তু আজকে এই মেয়েটি চলে যাওয়ার পরে এই সমাজটাকে পুরো জাগিয়ে দিয়ে গেছে যে অবস্থার মধ্যে আমরা চলছিলাম। তো সেই সমস্ত জায়গার মধ্যে থেকে আজকে সন্দীপ ঘোষের মতন ডাক্তারদের সম্বন্ধে, আমিও সেই ডাক্তার সমাজেরই প্রতিনিধি, তো সেখানে দাঁড়িয়ে আমি 12 বছর ধরে এই প্রশাসনে থেকে আজকে এই দুর্নীতির রংটা গায়ে লাগেনি বলেই আজকে হয়তো এই স্টুডিওয় বসে কথা বলতে পারছি। তা না হলে একটা সময় আমি নিজেও কিন্তু আজকে এই আরজি করের ঘটনাটাই যেহেতু মুখ্য ঘটনা, তার মধ্যে কয়েকটা জিনিস একটু বলেও দিতে হয় যে প্রশাসনিক অবস্থা কোথায়। আজকে প্রথম দিনে যখন এফআইআরটা আমরা পরে দেখতে পেলাম, সেখানে একটা ধারা উল্লেখ করা হয়েছে উইলফুল রেপ। সংবিধানের কোন ধারায় আছে উইলফুল রেপ আমরা জানি না। তার পরবর্তীতে যখন প্রথমেই কেসটা
তৈরি হলো সেখানে আনন্যাচারাল ডেথ বলে উল্লেখ করা হলো এবং পরবর্তীতে এই মেয়েটা শেষকৃত্য যখন করা হয়েছে সেই শ্মশানের সার্টিফিকেটে দেখছি বাড়ির লোক নয় অন্য কেউ সই করেছেন। এই ধরনের সমস্ত কিছু তাতে আমরা সাধারণ মানুষ এবং আমরা যারা প্রশাসনে বা বিভিন্ন জায়গায় ছিলাম যারা বুঝি তারা তো বুঝতে পারছে এই সমস্ত তথ্যগুলো সব কিছু চলে গিয়ে এরপরেও 4 দিন সময় চাইছিলেন এবং তারপরেও বলছেন যে তার রাজ্যের প্রশাসন বেঁচে আছে। তো আমাদের তো মনে হয় না এই রাজ্যের প্রশাসন বেঁচে আছে। তো সেই অবস্থার মধ্য থেকে আমরা এই আলোচনায় আর সমস্ত জায়গায় মানুষ আজকে পথে নেমেছে কিসের জন্য? এই ধরনের ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য। রাজনৈতিক প্রতিরোধে এটা সমস্যার সমাধান হচ্ছে না বলে সাধারণ মানুষকে নামতে হয়েছে। ডক্টরবাবু, আমি যদি ভুল না করে থাকি আপনি বনগাঁ পৌরসভার স্বাস্থ্য আধিকারিক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে যে কথা বলছেন অত্যন্ত সাহসী কথা বলছেন এবং প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। বারবার অভিযোগ উঠে এসছে যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হয়। আপনার কি সেরকম কোনো ভয় আছে? দেখুন, প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয় নয়, আমি নিজেই একজন আধিকারিক যার 9 বার ট্রান্সফার হয়েছে কিন্তু তার কোনো পাবলিক গ্রিভেন্সে নয়, শুধুমাত্র সরকারের প্রয়োজনে 9 বার ট্রান্সফার এবং সমস্ত অর্ডারের নিচে লেখা থাকে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। আমি জানি না পাবলিক কিভাবে আমাদের এই ট্রান্সফারগুলোতে পাবলিক সার্ভিস বলে লেখা থাকে, আমাদের যা নজরে আসে না। কারণ আমি এই পশ্চিমবঙ্গের 7টা জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে 9 বার ট্রান্সফার হয়েছে এবং প্রতিটা ট্রান্সফারে আমাকে আজকে যে বিনীত গোয়েলের যে অবস্থা দেখছিলাম, আমি নিজে একটা সময় 2021 সালের রেজিগনেশনের জন্য জমা দিয়ে সেই রেজিগনেশন আজও অ্যাকসেপ্ট হয়নি বলে সরকারের সঙ্গে মামলা করে যে আমি আমার প্রাপ্য বুঝে তারপরে ছাড়বো, আমি কেন এমনি ছেড়ে দিয়ে চলে আসবো। তো সেই জন্য এই ধরনের জিনিস কেন হয়েছে, কেন করা হচ্ছে প্রতিটা ঘটনায় কোনো পাবলিক গ্রিভেন্স নয়, এটা সরকার জানে। এখন তো বুঝতে পারছি এই দপ্তরের মধ্যে নিশ্চয়ই আমাদের মতন অফিসারদের বিভিন্ন রিপোর্ট স্বাস্থ্য ভবনে পৌঁছতো যে এই অফিসারটি কখনোই কারোর কথা শুনতে চান না। ল অ্যান্ড অর্ডার আমরা যে আধিকারিক পদে থাকি আমাদের কাছে সাংবিধানিক ক্ষমতা থাকে কিন্তু আমরা সেটা ইউটিলাইজ করেই 12 বছরে। তার মানে স্বাস্থ্য দপ্তরের ভিতর এরকম কাজ চলে যেখানে কেউ যদি দ্বিমত পোষণ করে তার বিরুদ্ধে এইরকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়, সইয়ের পরে চলে আসতে পারে। এবং এমনও হয়েছে যে আমার ট্রান্সফার হওয়ার পরে আমরা আধিকারিক হিসেবে আমাদের নিজস্ব হ্যান্ডওভারের দায়িত্বটা আমাদের আধিকারিকদের মধ্যে থাকে, যে আধিকারিক নেবেন যে আধিকারিক দেবেন সেখানেও উপরমহলের প্রভাব খাটানো হয়। আমি এখানেই আসবো, তবে তার আগে এই ডাক্তাররা কথা বলছেন আজকে এবং যে জুনিয়র ডক্টররা গতকাল প্রতিবাদ আন্দোলন করেছিলেন, অভয়ার মা বাবা, তারা প্রত্যেক পদেই ডাক্তারদের থ্যাংক ইউ জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন এবং গতকালের আন্দোলন নিয়ে তারা কি বলেছেন শুনবো, ফিরবো আলোচনায়। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের কাছে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট করি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করি। নৈতিক জয় কেন বলছি, মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। সময় একদম শেষ, ডক্টরবাবু একদম শেষ কমেন্ট, 10 সেকেন্ড করে লাস্ট স্টেটমেন্ট, লাস্ট একদম শেষ কমেন্ট। দেখুন, আপনি প্রথমে যেটা বলছিলেন যে আমাদের বিরুদ্ধে অভিযোগ, মানে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, তো আমার বিরুদ্ধে পদক্ষেপ অলরেডি হয়ে গেছে। আমি যেখানে 21 সাল থেকে রেজিগনেশন জমা দিয়ে আজকে বিচারাধীন, সেটা আমি এখনো পর্যন্ত স্টেট গভর্নমেন্ট 3-3 বার এখনো পর্যন্ত কোর্টেই হাজির হয়নি যে আমার এই ক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান কি সেটা জানতে চাইছে। সরকার সেখানে অ্যাবসকন্ডেড, কোনো উকিল পৌঁছচ্ছে না। তো এরকম যারা বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বেশ, শেষ কমেন্ট শুভজিৎ। মানুষ তো পাল্টা প্রতিরোধ করছে, সরকার ব্যবস্থা নিলে মানুষ পাল্টা ব্যবস্থা নেবে, সোজা কথা। পুলিশের জন্য জনগণ নয়, জনগণের জন্য পুলিশ, এবং জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ নয়, এটা সরকারকে বুঝতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমি বিনীত গোয়েল বাবুকে আবারও বলবো, আমি বারবার বিনীত গোয়েল বাবুর সাথে কেন কথা বলতে চাই, কারণ আমি জানি ওনার কেউ না কেউ তো এই ক্লিপগুলো ওনার কাছে পৌঁছে দেবেন, নয়তো উনি হয়তো লাইভ দেখছেন বাড়িতে বসে। বিনীত গোয়েল বাবু, শিরদাঁড়া আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বা আপনাকে উপহার দিয়ে দেওয়া হয়েছে। বিনীত গোয়েল বাবু, ডাক্তাররা গিয়ে আপনাকে পদত্যাগের দাবি জানিয়ে দিয়ে এসেছেন। বিনীত গোয়েল বাবু, আপনার বিরুদ্ধে গোটা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের মানুষ কথা বলেছেন। আমি নিজে গতকাল রুবির মোড়ে দাঁড়িয়েছিলাম যখন গোটা হিউম্যান চেইন
মিছিলেন বা মানববন্ধনে প্রত্যেকে বলেছেন এই সিপি যে কাজ করছে তা অপদার্থতা নিরিখ, সেই বাইট রয়েছে আমার কাছে। বিনীত গোয়েল বাবু, একটু ভাবুন বাড়িতে বসে, আপনাকে সরিয়ে দেওয়া হবে না আপনি নিজে যা সম্মান একটু আছে সেটা নিয়ে নিজে সরে যাবেন, এইটুকু আপনাকে আমাদের অ্যাডভাইস। অনেক ধন্যবাদ। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।